সর্ষে বাটা। ইস্টবেঙ্গল পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা অডিও। সর্ষে বাটা, সর্ষে নয়, সর্ষে নয়, সর্ষে বাটা। এখন বিগত কয়েকদিন ধরে দেখছি কিছু ইস্টবেঙ্গল সংক্রান্ত ইউটিউব চ্যানেল আর কিছু ইস্টবেঙ্গল সংক্রান্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, মানে যারা লেখে মূলত টুইটারে ধরুন, মূলত তাদের মধ্যে একটা ক্যাচার লেগেছে। তো সেই ক্যাচার প্রসঙ্গে সর্ষে বাটা নিয়ে একটু আলোচনা করব, একটু বোঝার চেষ্টা করব ঠিক কী হচ্ছে, কেন হচ্ছে। তো সেই বিষয়ে যাওয়ার আগে বলি, আজ সকাল থেকে দেখছি ডেভিড সই হয়ে যাওয়ার পর কিছু ইস্টবেঙ্গল ফ্যান বা বিভিন্ন পেজের মধ্যে একটা তর্ক শুরু হয়েছে যে ডেভিড মণিপুরের নাকি ডেভিড মিজোরামের। এখন এখানেও বুঝতে হবে মানে কেন এই ব্যাপারটা হচ্ছে। এই প্রসঙ্গে বলে একটা কথা আছে, রসমন এফেক্ট। রসমন একটা বিখ্যাত সিনেমা, আকিরা কুরোসাওয়ার। সেই সিনেমা নিয়ে আমি আগেও আমার কোনো একটা পুরনো অডিওতে বলেছিলাম। সেই সিনেমাটার পর থেকে এই কথাটা বেশি প্রচলন হয়, রসমন এফেক্ট। তো সেই রসমন সিনেমাটায় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বেশ পুরনো একটা ক্লাসিক আকিরা কুরোসাওয়ার। সেখানে দেখানো হয় যে একটা ঘটনা কি বিভিন্ন লোক তার ব্যাখ্যা দিচ্ছে এবং বিভিন্নভাবে দিচ্ছে, এবং কোনোটাই ভুল নয়। মানে সে তার দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখছে সেটাই সে বলছে, সবটাই ঠিক। তো সর্ষে বাটায় যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করা যাক যে এই ডেভিড মণিপুরি না মিজোরাম, মিজো কেন এই সমস্যাটা হয়েছে। এখন যারা বলছে মিজোরামের, তারা ডেভিডের ব্যাকগ্রাউন্ড দেখেছে, তারা ওর সারনেম দেখেছে লালসাঙ্গা, মানে জানে লাল ঠাল হওয়া মানে হচ্ছে মিজো। মানে দেখবেন মিজোদের টাইটেলে সারনেমে খুব কমন লাল ঠাল থাকে, আর সাঙ্গা ঠাঙ্গা মিজো মিজোই শোনায়। আর ডেভিডের আপনি যদি ওর ইউথটা দেখেন, মানে আইজলের আন্ডার টিম থেকে, আন্ডার 18 টিম থেকে বড় হয়েছে, তারপর আইজলের হয়ে আই লিগ খেলেছে, তারপর মোহামেডানে এসেছে। তো সেই নলেজের ভিত্তিতে কিছু লোক বলছে ডেভিড মিজো। এবার যারা বলছে ডেভিড মণিপুরি, কেন সে বলছে, কেন সে এআইএফএফ এর ওয়েবসাইটে দেখেছে, সেখানে লেখা আছে যে ওর রেজিস্ট্রেশন, ওর ওই রেজিস্ট্রেশন ডিটেলসে দেওয়া আছে ওর জন্ম মণিপুরে। মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেল যে সুভাষ বোস উড়িয়া, কেন কটকে জন্মেছেন তাই উড়িয়া। মানে যেই বাঙালি ধরুন প্রবাসে জন্মেছে, সে কেউ ধরুন বিহারে জন্মেছে বাঙালি, সে তাহলে বিহারি হয়ে গেল, বাঙালি নয়। তাহলে কি ও মণিপুরি নয়, মানে মিজো? তো আমি একটু ভাবলাম একটু দেখা যাক একটু কি ব্যাপারটা কি। তো ডেভিডের যে দেখলাম ইনস্টাগ্রাম পেজ, ওখানে ওর পুরো নামটা দেওয়া আছে, লাস্টে হামার দেওয়া, জানি না উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, HMAR, হামার। তো এবার হামার হচ্ছে একটা শিডিউল ট্রাইব, এবং তারা কিন্তু ভারতের উত্তর প্রান্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের একটা ধারণা আছে মণিপুর মানে মণিপুরি, মিজোরাম মানে মিজো, মানে এর মধ্যে এখানেও যে অনেক জাতি আছে সেটা আমরা বুঝি না। মানে আমরা ভাবি বাংলা যারা থাকে সবাই বাঙালি, মিজোতে যারা থাকে প্রত্যেকেই মিজো, মণিপুরে যারা থাকে প্রত্যেকেই মণিপুরি। মানে আমরা একটা ব্ল্যাঙ্কেট ধরে নিচ্ছি, এবং সেই জন্যই এই এত সমস্যা হয় যে ভারতে এত, মাঝে মধ্যে ভারতের ইতিহাসে বিভিন্ন রাজ্যে কেন এত সমস্যা হয়, তখনই হয় যখন রাজনৈতিক নেতারা এই ভেদটা বুঝতে পারে না, দে এই ডাইভার্সিটিটা যারা বুঝতে পারে না, এভাবে ও নাকবোচা, নাকবোচা মানে ধরে নেয় নেপালি বা মণিপুরি, একটা ধারণা আছে। আর মণিপুরে সবাই মানে হচ্ছে মণিপুরি। তো এই হয়, মানে একটা একটা বড় দেশে যখন শিক্ষার অভাব থাকে তখন এই সব ধরনের সমস্যা হয়। এবারে সর্ষে বাটায় আসা যাক। তা কিছু ইউটিউব চ্যানেল তারা বিভিন্ন ইস্টবেঙ্গলের প্লেয়ার সই নিয়ে একটু আগে ভাগে বলে দিচ্ছে। তো সেই নিয়ে কিছু টুইটার হ্যান্ডেল খুব রেগে গেছে, এবং এদের মধ্যে মানে এ অডিও ভিডিও করে এদের ঝাড় দিচ্ছে, আর ও আবার লিখে লিখে সে ইউটিউব চ্যানেলের থাম্বনেল স্ক্রিনশট নিয়ে সে আবার যাতা বলছে। কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে সর্ষে বাটা।
সর্ষে বাটা মানে হচ্ছে, এটা আপনারা ওদের কথোপকথনগুলো শুনলেই বুঝতে পারবেন, যারা ইউটিউব চ্যানেলটা চালাচ্ছে তাদের সোর্স, হ্যাঁ, বা সূত্র, তাদের সোর্স হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িত বা কলকাতায় ইমামি ইস্টবেঙ্গল কোম্পানির সাথে জড়িত কিছু লোক, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সোর্স। তো তারা সেখান থেকে খবরটা পাচ্ছে। আর যারা টুইটার হ্যান্ডেলগুলো চালাচ্ছে তারা বেসিক্যালি তাদের সোর্স হচ্ছে ওই এজেন্ট, তারা এজেন্টের কাছে খবরগুলো পায়। এবং কি হয় সাধারণত, যে কোনো বড় ডিলে এজেন্ট সে অনেক কিছু আগে থেকে বলবে না, কেন তার কেসটা যদি ফসকে যায় তাহলে তো পুরো লস হয়ে গেল, সে তো এজেন্ট কমিশনটাই পাবে না। ধরুন ইস্টবেঙ্গল কোনো একটা প্লেয়ারকে নিতে চাইছে, ধরুন আপুইয়াকে নিতে চাইছে, তো যদি আগে ভাগে এজেন্ট সব কিছু বলে দেয়, যেমন গোয়াতে একজন আছে উনিও এই এজেন্ট, তার সোর্স হচ্ছে সোর্সে বাটা ব্যাপারটা হচ্ছে এজেন্ট, সে এজেন্টের থেকে খবরগুলো পায়। তো এজেন্ট অনেক ক্ষেত্রে আগেভাগে কিছু বলে না, কারণ তার আগে তো ব্যবসাটা করতে হবে না। এজেন্ট আগেভাগে বলে, কিছু ক্ষেত্রে বলে, আমি বলবো কখন বলে। তো সেই জন্য অনেক ক্ষেত্রে কী হয়, ধরুন যে টাকাটা দিচ্ছে, যে একটা মাল কিনবে বা প্লেয়ার কিনবে, প্রোডাক্ট কিনবে, ক্লাবের তরফে বলুন বা ইনভেস্টারের তরফে, তারা হয়তো আগে থেকে ঠিক করে নিচ্ছে না এটা আমার হয়ে যাবে। তো সে এবার টুক করে বলে দিল, এই ওকে বল, ও আবার ওকে বলে দিল, ইউটিউব চ্যানেলে এসে একটা কন্টেন্ট বানিয়ে দিল। কে হয়তো চুলটু না আসলেই চলে এলো, কে হয়তো খেতে খেতেই মানে শুরু করে দিল হয়তো লাইভ, খাচ্ছে লাইভ, খাচ্ছে লাইভ, খাচ্ছে লাইভ, ব্যাপারটা একটা এরকম হয়ে গেল। আর এজেন্ট সব কিছু হয়ে যাওয়ার পর, মানে নিজের কমিশনটা সেটিং ফেটিং হয়ে যাওয়ার, তখন বলবে এই আমার একটা হয়ে গেল। তো সেক্ষেত্রে তারা একটু পরে জানতে পারে, রসমন ব্যাপারটা একটু তাদের একটু দেরিতে হয়, তাদের জীবনের রসমনের আগমন একটু দেরিতে হয়। এবার সবসময় কি তারা দেরিতে খবর পায় না, তারা অনেক সময় অ্যাডভান্সে পেয়ে যায়, কিন্তু তখন তারা তাদেরকে অন্য কাজে ব্যবহার করা, এই ধরুন দ্বারা এইসব টুইটারে যারা অনেক খবর আগে থেকে বলে না, তারা দেখবেন বেসিক্যালি তারা এজেন্ট হয়ে কাজকর্মগুলো করে। মানে এজেন্টে কোনো মাল বিক্রি হচ্ছে না, ওকে বলে দেয়, ও এসে বলে দেবে মানে প্রতিভা, নতুন প্রতিভা, বা কেউ হয়তো জাস্ট ট্রায়াল দিচ্ছে, বললো এরকম মানে এরকম একটা স্টার ইন দ্য মেকিং বলে দেবে। যেমন অভিষেক কুঞ্জামকে নিয়ে, মানে গত বছর অভিষেক কুঞ্জাম যখন ট্রায়াল দিচ্ছে তখনই কিছু ইউটিউব চ্যানেল বলতে শুরু করে দিয়েছিল, মানে এরকম প্রতিভা ভারত মানে বাইচুংয়ের পর আবার এসছে এরকম। তো এখন অভিষেক কুঞ্জাম অনেক টেকনিক্যাল ত্রুটি আছে, যেটা নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে লেখালেখি করেছি, আমি নয় আরও অনেকেই করেছে। এবং এখন ব্যাপারটা মানে কারো যদি বেসিক আইকিউ থাকে সে বুঝে গেছে যে অভিষেক কুঞ্জামের মধ্যে প্রচুর টেকনিক্যাল ত্রুটি আছে, জেসিনের মধ্যে ওরকম আছে, টেকনিক্যাল সমস্যা আছে, অন্য কোনো ব্যাপার নয়, মানে জাতপাতের ব্যাপার নয়, ফুটবল জাতের ব্যাপার। তো তারা তখন মানে এরকম অনেকে বলেছিল যে অভিষেক কুঞ্জাম এরকম, এখন অভিষেক কুঞ্জাম টোটাল ফ্লপ। এখন দেখলাম অনেকে বলছে যে অভিষেক কুঞ্জাম নাকি চোট ফোটের জন্য খেলতে পারেনি গোটা মরশুমে, এরকম অনেক অনেক কিছু উদ্ভট দাবি করছে। তো এই ধরনের যারা অনেকে আছে না, মানে যাদের শস্যে বাটা, যাদের জীবনে শস্যে বাটা হচ্ছে এজেন্ট, তারা কিন্তু অনেক সময় কম্প্রোমাইজ করে, মানে এজেন্ট হয়ে তারা সহজ বাংলায় পাতি দালালি করে। তো দেখবেন তারা এরকম মানে বিভিন্ন প্লেয়ারের প্রোফাইল দিতে থাকে, এবং কোনো ধরুন একটা র্যান্ডাম কোনো একটা হয়তো দক্ষিণের কোনো একটা প্লেয়ারের হয়তো সই করলো, কেউ জানে না তো দক্ষিণে কোনো একটা গার্বেজ প্লেয়ার হয়তো ইস্টবেঙ্গল ধরুন রিজার্ভ টিমে সই করলো, তার এজেন্ট বা সাব এজেন্ট কেউ ধরুন একটা টুইট করলো, সাথে সাথে দেখবেন এই ধরনের যারা টুইটার অ্যাকাউন্ট আছে বা যাদের ব্যবসা এইটা, মানে যাদের সোর্সেবাটা হচ্ছে, যাদের জীবন হচ্ছে এজেন্ট, তারা দেখবেন সাথে সাথে ওইগুলো রিটুইট করে বা ওইগুলো শেয়ার করতে শুরু করবে। মানে আপনি তো এই ধরনের লোককে তো ফলো করবেন না, কোনো এজেন্ট সাব এজেন্টকে কে ফলো করে, কোন ভদ্রলোক ফলো করে। তো আপনি তখন এগুলো জানতে পারবেন যখন আপনি এদের সাথে কোনো একটা সম্পর্কে আবদ্ধ। তো এই হলো সোর্সে বাটার ব্যাপারটা। এবার বোঝা গেল মানে একই ঘটনা কেন কেউ একটু আগে জানছে, কেউ একটু পরে জানছে। ওই সূর্য ওঠার মতন, জাপানে একটু আগে সূর্যটা ওঠে, ভারতে একটু পরে ওঠে, ইউরোপে আরও একটু পরে, আমেরিকাতে একদম লাস্টে। তো সূর্য উঠবে না এই ব্যাপারটা ঠিক নয়, ঠিক আছে? তো সোর্সে বাটা আশা করি ব্যাপারটা একটু বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।